মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা শোনেন, তিনি বলছেন বিএনপি গভর্নমেন্টে আর আপনি ভোট দিচ্ছেন জামাতে, আপনি উন্নয়ন পাবেন। এবং এক্স্যাক্টলি এটা হচ্ছে। টিআর কাবিখার পয়সাগুলো আমরা মহিলা এমপিরা তো পাইনি, আমাদের যারা নির্বাচিত এমপিরা আছেন তারাও পাননি। এবং এগুলোর ব্যাপারে আমাদেরকে সংসদে বোঝ দেওয়া হলো যে বিরোধী দল এগুলো পায় না। কিছু জায়গায় খুব অল্প কিছু জিনিস দেওয়া হয়েছে জাস্ট আই ওয়াশ হিসেবে। আমি সেটার জন্য সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু তারপরেও ব্যাপারটা সমতা থেকেও অনেক দূরে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি এ পর্যন্ত বিরোধী দল একটিও জনবিরোধী কিংবা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এমন একটি আন্দোলন করেছে কিনা আমার জানা নাই। তৃতীয় কথা হচ্ছে, যেখানে সরকার আমাদের দেশীয় বিনিয়োগগুলোকেই ধ্বংস করে দিচ্ছে, ইসলামী ব্যাংকের কথা বলেন, আদ্দিন হসপিটালের কথা বলেন, এগুলোকে নিয়ে আমরা রাস্তাঘাটে মিছিল দেখেছি, মানুষের কান্না দেখেছি। মেডিকেল কলেজে, আদ্দিন মেডিকেল কলেজে যারা পড়ছে, বিশেষ করে যারা বিদেশি স্টুডেন্ট, তারা মন্ত্রণালয়ে, সচিবালয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, কোনো লাভ হয় নাই। এখন বিশেষ শর্ত সাপেক্ষে তাদেরকে এটা দেওয়া হয়েছে। তাহলে কেন এটা করলো? ঘুরে ফিরে তো আবার দিল, কিন্তু মাঝখান দিয়ে এটা কেন করলো? এটাতে কি বিনিয়োগ যারা করবেন তাদের আস্থা নষ্ট হয় না? তারা এগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে কেন যেন আমরা জানি না দলীয় প্রতিষ্ঠান হিসেবে দেখছেন। আসল কথা হচ্ছে সে নিয়মকানুন মানছে কিনা সেটা দেখেন। যদি 5টা শিশুর আকস্মিক মৃত্যুর কারণে একটা হসপিটাল বন্ধ করে দিতে হয়, তাহলে হামের কারণে কয়টা হসপিটাল বন্ধ করে দিতে হবে যাদের আইসিইউ কাজ করে নাই, অথবা সেখানে শিশুরা মারা গেছে? আমরা তো সেই প্রশ্নটার কোনো জবাব পাই না, আমরা সংসদে করেছি। সুতরাং আমি বলবো যে এই জায়গাগুলো আমাদের কাছে পরিষ্কার না। সরকারের 180 দিনের কথা আপনি যেটা বলছিলেন, সেখানে একটা এলিমেন্ট আমি আগে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো নাই। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি ক্যাম্পাসগুলোতে ইচ্ছে করে উস্কানি দিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় ছাত্রদল আর যুবদল ঝগড়া করে মারামারি করছে। হবিগঞ্জে বিরোধী দলের একটি পূর্ব ঘোষিত প্রসেশনে আক্রমণ করে ছাত্রদল এবং আক্রমণ করে একটা ছেলেকে আহত করলো, একটা ছেলে পরে মারা গেল, এই ছেলেটা চোখ নষ্ট হয়ে গেছে। ঢাকায় আপনি দেখবেন, ঢাকা আলিয়ায় যুবদলের এক লিডার সেই ছাত্রলীগের কায়দায় হেলমেট পরে নেমেছেন এবং খুঁজে খুঁজে বের করে দিচ্ছেন, তার দলকে চালাচ্ছেন ওখানে গিয়ে, তার কোনো লজ্জাও নাই। তিনি তার 2 দিন পরে টকশোতে এসে স্বীকারই করেছেন যে এরকম করতে হয়। 180 দিনের যে স্ট্যাটিস্টিক্স, সেখানে এটার কোনো রিফ্লেকশন নাই। আমি যদি আমাদের মেইন ইনকাম আসে কোত্থেকে? বাইরে থেকে। একটা হচ্ছে প্রবাসী আয়, একটা হচ্ছে গার্মেন্টস। প্রবাসীদের অবস্থা ভালো নাই, কনসুলেটগুলো কাজ করছে না, হাইকমিশনগুলো কাজ করছে না। এবং এই যে একটা পাসপোর্টের জন্য, একটা এনআইডির জন্য, আমি পরশুদিন একজন প্রবাসীর সাথে কথা বলছিলাম, উনি বললেন যে আমি চাইলে আমার পরিচিত একজনকে দিয়ে কল করাতে পারতাম। উনি শুধু 12 দিনের জন্য ঢাকায় এসেছেন একটা এনআইডি কার্ড করার জন্য, তাকে 4টা জায়গায় 4টা ডেস্কে ঘুরতে হয়েছে, এবং একই দিনে না, 4 দিনে, একটা সপ্তাহ শেষ। এই জায়গাগুলোকে সহজ করার তো আমরা কোনো চেষ্টা করছি না। তাকে কেন বাংলাদেশে আসতে হবে, তাই না? আপনার এই কথাটা আমি আবার আসবো আপনার, এবং আপনার এটা রেশ ধরে আমি ফারুক হাসানের কাছে যাচ্ছি। ওনার বক্তব্য অনেকটা জিনিসে কোনো জায়গায় ছাত্রদল যুবদল ভাগ হয়ে মারামারি হচ্ছে, আলিয়া মাদ্রাসায় তারা লড়াই করছে, মারতে যাচ্ছে, আঘাত করতে যাচ্ছে, তার বক্তব্য। এবং সেগুলো নাকি করতে হয় রাজনীতির নামে, এটাও উনি বলেছেন। এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আপনি তো সরকারের ভিতরে আছেন। সরকারের ভিতরে নাই বলতে আপনার দলের নেতা স্টুডিওতে আছে। আচ্ছা, যাই হোক, দলের নেতা আছে, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, আসলে দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার 54-55 বছরের, এটা এইভাবেই প্র্যাকটিসটা হয়ে আসছে আর কি। রাতারাতি আপনি চাইলেও পরিবর্তন ঘটাতে পারবেন না। এই যে আমরা তো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার পেয়েছিলাম না, ইন্টারিম সরকার। তা আমাদের প্রত্যাশা তো ছিল ইন্টারিম সরকারের আমলে অন্তত, যেহেতু এটা কোনো দলীয় সরকার না, এই ঘটনাগুলো আর ঘটবে না। কিন্তু ইন্টারিম সরকারের সময় এই ঘটনাগুলো ঘটে নাই, ঘটেছে। খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, কিন্তু পরিমাণটা কম, এটা আমরা স্বীকার করি। দ্বিতীয়ত দেখেন, আপা বললেন যে বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ হয়েছে, আবার অনেক জায়গায় ছাত্রদল বা যুবদল এরকম অনেক ঘটনা ঘটেছে। যে কোনো ঘটনারই এরকম সাংঘর্ষিক অবস্থাকে আমরা নিন্দা জানাই। এগুলো নিন্দনীয় কাজ, এটা কখনোই একটা দেশের জন্য ভালো না। একই সাথে দেখেন, গত পরশুদিন কুষ্টিয়াতে উনাদের দলের রানিং পার্লামেন্টারিয়ান এমপি আমির হামজা সাহেব, কুষ্টিয়া 3 আসনের, উনি উনার গাড়ি থেকে ওই দেশীয় অস্ত্র টাইপের কিছু একটা বের করে, উনার লোকজন, সেটা লাঠি হতে পারে, রড হতে পারে, ভিডিওতে ক্লিয়ার দেখা যায় নাই, সেটা লাঠি হতে পারে, রড হতে পারে, হোয়াটএভার, সেটা বের করে আমাদের গণ অধিকারের নেতাকর্মীদের উপরে আক্রমণ চালিয়ে একজনের চোখ মুখ একবারে ফেটে রক্তাক্ত, আরেকজনের পায়ের গোড়ালির উপরে একবারে প্রায় 5-6 ইঞ্চি কেটে, একবারে একটা বিচ্ছিরি অবস্থা। এখন দেখেন, আমি যদি প্রশ্ন করি যে যিনি আইন তৈরি করেন, এখন আইনের ব্যক্তি হয়ে আপনি যদি বেআইনি কাজ করেন, তাহলে আমি যাবোটা কোথায়, বলবোটা কাকে? কারণ উনি কিন্তু আইনের লোক, উনি পার্লামেন্টে বসেন, আইন তৈরি করেন। তাহলে আপনি আইন তৈরি করার পরিপ্রেক্ষিতে বা আপনি আইনের লোক হয়ে আপনার গাড়িতে বেআইনি এরকম অস্ত্র কিংবা লাঠি কিংবা রড কেন থাকবে? ওয়াই?
এটা একটা বড় প্রশ্ন, উত্তর আজও আমরা পাই নাই। দ্বিতীয়ত দেখেন, উনি কিন্তু সংঘর্ষের কথা বললেন, বাট নিজের দলের এমপি এই যে একটা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন, তিনি কিন্তু এটাকে অ্যাড্রেস করলেন না। তাহলে এই রাজনীতিকে আমরা কি রাজনীতি বলবো? উনি যদি সবগুলো ঘটনাকে অ্যাড্রেস করতেন, সবগুলোকে সামনে তুলে নিয়ে আসতেন, তাহলে বলতাম ইয়েস আমরা এই পরিবর্তনটাই চাই, যেটা সত্য সত্য বলবো, যেটা মিথ্যা মিথ্যা বলবো। কিন্তু তারা এই কাজটা করেন না। তারা তাদের পক্ষে যেটা যান সেটাতে আলহামদুলিল্লাহ পাঠ করেন, কিন্তু তাদের বিরুদ্ধে যেটা যায় সেটাতে তারা নাউজুবিল্লাহ পাঠ করেন না। সমস্যাটা এখানেই। আচ্ছা, আমরা বলতে চাই, যদি সত্যিকারের গুণগত পরিবর্তন চান গণঅভ্যুত্থানের পরে, তাহলে ভালো কাজকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর মন্দ কাজকে নাউজুবিল্লাহ বলতে হবে। সেই মন্দ কাজটা যদি আমার দলের লোকও করে, তারপর নাউজুবিল্লাহ পাঠ করতে হবে। আমি আপনার কাছে আবার আমি করে না। একটু এই মারদিয়াস মমতাজ ওই একটা বিষয় জানতে চাই। আমির হামজা নিয়ে যেটা বললো, এবং 5 ইঞ্চি ক্ষত করছে কি আহত করছে, অস্ত্র শস্ত্র কিংবা ওই জাতীয় কিছু, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একজন মেম্বার অফ পার্লামেন্টের গাড়িতে এইভাবে? প্রশ্ন 1, এটা কি গণ অধিকার পরিষদের কোনো জনসভাস্থলে হয়েছে? যে আমির হামজা সাহেব ওদের বাসায় গিয়ে বা ওদের কোনো জায়গায় গিয়ে বলতো তো, আমি তো আক্রমণ clear করে করেছেন? যাবো। আমি কথা শেষ করি, তারপরে আমি আপনার কথার সময় বিরক্ত করি না, আপনি পরে বলবেন। ওকে। তিনি যাচ্ছিলেন এবং তার গাড়িতে এটা তৃতীয় হামলা। এর আগে আরেকবার তার স্ত্রীর ভাইকে আহত করা হয়েছে এবং তার স্ত্রী গাড়িতে ছিলেন। এর আগে আরও একবার তিনি থাকতে তার গাড়িতে হামলা করা হয়েছে। তিনি 2টা লাঠি রেখেছিলেন। এটাকে দেশীয় অস্ত্র বলার কিছু না, এটা হাসিনা স্টাইল। আমাদেরকে এখান থেকে বাইর হতে হবে। হাসিনার পুলিশ সাথে করে এসে হয় নিয়ে আসতো, আর নাহলে ঘরে যে ব্যবহারের দাবটি থাকতো ওটাকে বলতো দেশীয় অস্ত্র। আচ্ছা, তিনি এর আগে 2বার অ্যাটাক হয়েছেন, 2বারই মামলা করেছেন, এটা 3rd টাইম। এবং এখানে তাকে হামলা করা হয়েছে, তার এটার প্রতিরোধের অধিকার আছে, উপরন্তু তিনি এটা আইনের কাছে গেছেন, মামলা করা হয়েছে। আমার কথা হচ্ছে, তিনি যদি অন্যায় করেন তাহলে আমরা দেখব যে সরকার পক্ষ বা গণ অধিকার পরিষদ পাল্টা মামলা করবে এবং তাকে শাস্তি দিবে। আমাদের তো সেটাতে কোনো অসুবিধা নাই। নিজের দলের কোনো অন্যায়কে আজকে পর্যন্ত আমার দল কোথাও অস্বীকারও করে নাই, ক্ষেত্র বিশেষে ব্যবস্থা নিয়েছে, এবং এ ব্যাপারে জামাত ইসলামের হাত পরিষ্কার। আমি কোনোদিন বলবো না যেটা শুধু আরেকজন করেছে বলে আমি বলেছি, তবে যেটা একটা ইউনিক জিনিস, যেটা আমরা করি সেটা আর কেউ করে না। আমাদের দলের একজন এমপিকেও আমরা বহিষ্কার করেছি যে হ্যাঁ, সংসদে হয়তো আমার একটা আসন কমে যাবে, কিন্তু আমরা এটাতে পাত্তা দিইনি। দ্বিতীয় কথাটা হচ্ছে, সরকার কি চাইলে পারবে না? হাসান সাহেব একটা কথা বলছিলেন যে সরকার চাইলেও এই সিস্টেম পরিবর্তন করতে পারবে না, এটা ভুল। সরকার চাইলে এই সিস্টেম পরিবর্তন করতে পারবে। কিভাবে? খুব সহজ, আমি শেষ করে দিই। সেটা হচ্ছে, এখানে আমরা দেখছি যে যত গার্বেজ বলে তার রিওয়ার্ড তত বেশি, যে যত গার্বেজ করে তার রিওয়ার্ড তত বেশি। এটাকে বন্ধ করে দেন, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি ঘোষণা দেন ছাত্র দলের সভাপতি হতে হলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে। দেখেন না ছাত্রদল কোথায় থাকে? সরকার এটা চায় না। সরকার চায় যে আমরা লিগালি টিকে থাকতে না পারলে এই পেটোয়া বাহিনীগুলো আমাদেরকে টিকিয়ে রাখবে, ঠিক হাসিনা স্টাইলে যেভাবে চলে আসছে। আমরা তো 24কে তাহলে গুরুত্ব দিচ্ছি না, এখানে একটা আশঙ্কাও আছে, তাহলে আমাদেরকে যেতেও হবে এভাবে। আমি আবার আপনার কাছে আসবো। ফারুক হাসান, আপনার কাছে এই আলোকে আসতেছি। 1 নম্বর, আপনার হাসিনা স্টাইলে চলতে চাচ্ছেন কিংবা এটাকে সমর্থন করতেছেন। 2, মব চাঁদাবাজি আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে কিনা, কিন্তু আপনি একটু আগে যেভাবে বললেন এটা সহজ না, কিন্তু হয়েছে কিনা আমরা জানতে চাই। এই কারণে সরকারের প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতা আসলে এটা হবে না। প্লাস এটি আগে আপনি আমাকে একটু বলেন যে সরকার। ধন্যবাদ। আসলে দেখেন, হবে না এটা আমি বলি নাই, উনি বলেছেন হবে না। এটা একবারে অ্যাবসলিউটলি রং ইনফরমেশন। আমি বলেছি রাতারাতি হবে না, মানে হবে বাট সময় লাগবে, সময় সাপেক্ষ। যেহেতু কালচারটা বিগত 50 বছরই আমরা এস্টাবলিশ করেছি, সুতরাং রাতারাতি এটা আপনি ভাঙতে পারবেন না, সময় লাগবে। নাম্বার 2, উনি আমির হামজা সাহেবের ওই ঘটনাকে কেন্দ্র করে এখানে বেশ কয়েকটা ভুল তথ্য দিয়েছেন, যে আমির হামজা সাহেবের বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে, ওখানে মব হয়েছে, ওখান থেকে বের হওয়ার সময় ইত্যাদি, মানে উনি বের হচ্ছিলেন, বিষয়টা এমন না। আমির হামজা সাহেব তার একদিন আগে একটি অনুষ্ঠানে আমাদের দলকে নিয়ে বেশ কিছু নেতিবাচক কথা বলেছেন। স্বাভাবিকভাবে আপনার দলকে নিয়ে কেউ নেতিবাচক কথা বলে আপনার ইগোতে লাগবে। তা আমাদের ওখানকার যারা নেতাকর্মী, ওদের ইগোতে লেগেছে যে আমার দল নিয়ে উনি কেন নেতিবাচক কথা বলবে। এটার প্রতিবাদে আগামীকাল, মানে তার পরের দিন, তারা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল, মানববন্ধন, কুষ্টিয়ার ওই জায়গায়। আর ওই টাইমে জনাব আমির হামজা সাহেব ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে ছিলেন, তারা বিক্ষোভ করছেন, রাস্তার দুধারে মানববন্ধন করছেন। আমির হামজা সাহেবের অনুষ্ঠান শেষ করে উনি জানেন যে এখানে গণ অধিকারের একটা বিক্ষোভ হচ্ছে, তারপরে উনি ওই রাস্তা দিয়ে ওনার বাড়ির দিকে উনি যাচ্ছিলেন আর কি। তা আমার প্রশ্ন হচ্ছে, রাস্তায় যে কেউ চলতে পারে, এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই গণতান্ত্রিক বাংলাদেশে। দ্বিতীয়ত, উনি কিন্তু জানেন যে আমার একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভটা হচ্ছে। উনি যদি মনে করতেন বা দূরদর্শী চিন্তার মানুষ হয়ে থাকতেন, উনি এটাকে অ্যাভয়েড করতেন যে আমি অন্য রাস্তা দিয়ে যাই, বিকল্প রাস্তা দিয়ে যাই। উনি ওই রাস্তা দিয়ে গেলেন, সামনে গিয়ে। আচ্ছা, একটা সম্পর্ক প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, আমি একবার শেষ করি। না, আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করি। এই যে আমির হামজা সাহেব মনে করেন একটা বক্তব্য যে তার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ হইতেছে, হ্যাঁ, এই যে বিক্ষোভ হইতেছে, উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, বিক্ষোভ হইতেছে,
আপনি জানেন যে প্রতিটা এলাকায় কিন্তু পুলিশের ইনফরমার থাকে। থাকে। এই যে বিক্ষোভ হইতেছে একটা লোক, সে এমপি, তার যদি অপরাধ হয়ে থাকে তার বিরুদ্ধে মামলা হতে পারে। হবে। আবার যারা বিক্ষোভ করতেছে তাদের যদি ইনজাস্টিস, সেখানে অফকোর্স এগুলো হচ্ছে না, বিকল্প পথ দিয়ে যাবে, প্রতিরোধ আমি হচ্ছে না। বিকল্প বলছি না, আমি কথার পরিপ্রেক্ষিতে বললাম উনি যেতেই পারে, রাস্তা তো সবার, উনি যাচ্ছে না গেলে যদি হামলার শিকার হয়। না, উনি তো হামলার শিকার হন নাই, বরং উনি এবং ওনার লোক হামলা চালিয়েছেন। এবং আমি যদি ওনাকে প্রশ্ন করি যে আমির হামজা সাহেবের সাথে যারা ছিল কয়জন আহত হয়েছে, একজন দেখান তো, সিম্পল একটা ছবি দেখান তো। আমি আমাদের ছবিটা দেখাবো, একটু ছবিটা না দেখাই। ঠিক আছে, আমি বিশ্বাস করি আপনি ছবিটা বললেন। দেখলে আপনি না, তো ঠিক মানে আছে। আপনার নিজেরই খারাপ লাগবে যে কি বিভৎস অবস্থার মানে মানে তৈরি করেছে। নাম্বার 2, এই যে আমির হামজা সাহেব উনি বললেন যে উনি লাঠি রাখবেন প্রোটেকশনের জন্য। তার উনি যদি এমপি হয়ে উনার প্রোটেকশনের জন্য লাঠি রাখেন, তাহলে তো প্রত্যেকটা মানুষ তাদের প্রোটেকশনের জন্য দেশীয় অস্ত্র তাদের গাড়িতে, তাদের বাড়িতে, তাদের পকেটে রাখতে পারেন না? তার উনার দায়িত্বটা কি? উনি সরকারকে ফোর্স করবে, বাধ্য করবে যে আমার সেফটি কোথায়। আমি পার্লামেন্ট অফ মেম্বার হয়ে আমার সেফটি যদি না থাকে তাহলে আমার জনগণের সেফটি নেই, আপনি আমার সেফটিকে নিশ্চিত করেন। তারা এই জোরালো ভোকালটা কেন সরকারকে বলে না ভাই? কিন্তু তা না করে তিনি একটা ইলিগাল কাজের মধ্য দিয়ে এরকম একটা ইলিগাল কাজকে কেন সাপোর্ট দিচ্ছেন? ইটস এ ভেরি ডেঞ্জারাস, মানে আপনার ওয়ে, এটা কোনোভাবে আপনি সাপোর্ট দিতে পারেন না। কিন্তু আমার আপা আমার পাশে, উনি একজন পার্লামেন্টারিয়ান, উনি আইন তৈরি করেন, আইন বানান। উনি আইন বানানোর পরে পরেও এরকম একজন ব্যক্তি হয়ে কেন মানে এরকম একটা ইলিগাল কাজকে সাপোর্ট দিচ্ছেন? আই ডোন্ট নো। এটাকে সাপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যে কাজটা বেআইনি সেটাকে বেআইনি বলতে হবে। এবার আপনি বলেন আইনের দ্বারস্থ কেন হচ্ছে না? হ্যাঁ, আইনের দ্বারস্থ আমরা হয়েছি। সবার আগে এই ঘটনার পরে আমির হামজা সাহেবও থানায় গিয়েছে, আমরাও গিয়েছি। আমির হামজা সাহেবের মামলা থানা নিয়েছে কেন? উনি একজন পার্লামেন্টারিয়ান, পাওয়ারফুল ব্যক্তি, এমপি সাহেব। আর আমাদের নেতাকর্মীদের মামলা নেয় নাই। আমাদের নেতাকর্মীদের মামলাটা অভিযোগ আকারে তারা লিপিবদ্ধ করেছে। তখন আমরা ঢাকা থেকে বললাম যে এই এসপি, এই থানার ওসি বোধহয় জামাত ইসলামের সাথে জড়িত ইত্যাদি। তখন তারা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে পরে নাকি মামলাটা নথিভুক্ত করেছে, এখনো বোধহয় মামলা হয় নাই, আমি আজকে যতটুকু খোঁজ নিয়েছি। এই যেটা মানে চাপের কারণে, ভয়ের কারণে মামলা নেওয়া, এই সংস্কৃতি আমরা দেখতে চাই না। আপনি আইনের লোক, আপনার কাজ যে কেউ এসে যদি মামলা বা অভিযোগ বা জিডি করতে চান, আপনি জিডি নেবেন। আপনি তদন্ত করে দেখেন যে আসলে অভিযোগ মানে যে অভিযোগটা আসছে এটা সত্য কিনা, এখানে আসলে আমির হামজা সাহেব হামলা করেছে কিনা, ওনার গাড়ি থেকে লাঠি বের হয়েছে আমি কিনা। আপনার সাথে একমত। আমরা চাইবো এটা অবশ্যই হতে হবে। এই বক্তব্যটা সরকার একসেপ্ট করে। আমি চাই, এখনো চাই যে তদন্ত হোক, যে তদন্ত হবে পরিপ্রেক্ষিতে এবং উনি যদি নিরপরাধ হন, দুই কোনো পক্ষকে অসুবিধা সামাল নেই। দিবে, আইন জিডি হোক মামলা হোক নিবে, কোনোটা বাতিল হয়ে যাবে, কোনোটা টিকবে। যে আমাদের আজকে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যিনি অল্প সময় হয়তো বা রাষ্ট্রপতি হয়ে যাবেন, উনি বলছিলেন নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার আসলেই সমস্ত সংকট কেটে যাবে। কিন্তু আমরা এতক্ষণ যে আলাপটা আপনারা দুজনে মিলে করলেন তাতে কোনোটাই কমপ্লিট হয় নাই। অর্থাৎ চাঁদাবাজি বলেন কমপ্লিট হয় নাই, মানে নিয়ন্ত্রণে আসে নাই, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসে নাই। এবং ফারুক হাসান বলল যে এটা একবারে হবে না, আস্তে আস্তে হবে। তার সাথে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট মারাত্মকভাবে দেখা দিছে। তাহলে ওনার যে প্রতিশ্রুতি ছিল নির্বাচন হলেই সংকট শেষ হয়ে যাবে, এটা কি ধরনের কথা ছিল? আমরা কি আবার নির্বাচনে যাবো একটা এই সংকট কাটানোর জন্য? প্রশ্ন। জি, আসলে নির্বাচন হলেই সব কিছু হয়ে যাবে, এইটা এমন একটা বেঞ্চমার্ক হিসেবে ঠিক করা হয়েছিল, যে জন্য ওনারা একাধিকজন অসত্য প্রতিশ্রুতি দেশের মানুষকে দিয়েছেন এবং এটা এখনো বলতে দ্বিধা করছেন না। আমি জানি না এটা কিভাবে মানুষ বলেও ফেলেন, এমনকি সংসদে দাঁড়িয়েও বলেছেন যে আমরা জুলাই সনদে একমত হয়েছি, কারণ হচ্ছে নির্বাচন এলে দেওয়া হতো না, যেন নির্বাচন তাড়াতাড়ি দেওয়া হয় সেজন্য হয়েছে। তাহলে এখন পালন করবেন না? আপনাদেরকে যারা ভোট দিয়েছে তার থেকে তো 20% বেশি মানুষ জুলাই সনদে হ্যাঁ ভোট দিয়েছে, আপনি সেটা পালন করবেন না? সেটা অক্ষরে অক্ষরে নাকি কোনো একদিন পালন হবে, সেটার কোনো রোডম্যাপ আমরা এখনও দেখতে পাচ্ছি না। জুলাই সনদ বাদ দেই, সরকারের যে 31 দফা ইশতেহার ছিল মানুষের কাছে যে আমরা গেলে দল হিসেবে এটুকু পালন করব, তাহলে এই যে 50% মানুষ, 51% মানুষের এই ম্যান্ডেট নিয়ে তারা এসেছেন, তার সবগুলো কি তারা পালন করছেন? নাম্বার 1, প্রথম দফায় ছিল সংস্কার, সেটার ব্যাপারে আমরা কোনো পজিটিভ ভূমিকা দেখতে পাচ্ছি না, বরং এখানে অযথা কিছু বিতর্ক তৈরি করা হচ্ছে। নাম্বার 2, সরাসরি বলা হয়েছে দলীয়করণ করা হবে না, অথচ 11টি বিশেষায়িত প্রতিষ্ঠান, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এবং ইউনিভার্সিটিগুলোতে 100% দলীয় নিয়োগ হচ্ছে। তাহলে নিজেদের ইশতেহারই তো পালন করা যাচ্ছে না। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছিলেন না যে নির্বাচন হলে সব কিছু ঠিক হয়ে যাবে? কিছু ঠিক হয়েছে কি আমি বলি। আগে আমরা প্রত্যেকদিন কত মব দিতাম, হ্যাঁ আপনি তাকে উদ্ধৃত করলেন, প্রত্যেকদিন আমরা মব দেখতাম। সরকার আসার পরে কি হইলো? কিছু মানুষ গিয়ে জোর করে একটা ব্যাংকের গভর্নরকে নামিয়ে দিয়ে সে বদলে দিল, সরকারি অর্ডার হলো, এবং এটা কোনো ভদ্রস্থ পরিস্থিতিতে হয়নি। একজন ভিসি একটা মিটিংয়ে আছেন, পাবলিক প্রোগ্রামে আছেন, ওখানে থেকে জেনেছেন তিনি আর ভিসি নাই। এগুলো কিন্তু আবার মব বলা যাবে না।
তো পত্রিকাগুলোও এখন সরকারের কথা মেনে নিয়েছে, তারাও এখন আর মব লিখছে না। 3, যে পরিস্থিতির কারণে আমরা দেখছিলাম যে পুলিশ লীগ, আনসার লীগ এসে এসে নানাভাবে ফিরছিল, সেই অবস্থাগুলোকে জিইয়ে রাখা হয়েছে এবং এখন সেগুলো দলীয় লোকজনের চাঁদাবাজির যে দৃশ্য আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়, যে একজন যে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে রাস্তায় তাকে পাথর দিয়ে তার ইট দিয়ে মাথা ভেঙে দেওয়া হচ্ছে, সেই অবস্থার কি উন্নতি হয়েছে? হয় নাই। দ্রব্যমূল্য সরাসরি এটার কারণে প্রভাবিত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরাসরি এটার কারণে প্রভাবিত হচ্ছে এবং সরকার বলছেন এইটুকু তো করতে হবে, না হলে টিকবে কিভাবে। সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, একজন সংসদ সদস্য, তার এলাকায় তিনিই সরকার, রাইট? তার এলাকায় তাকে কেউ বিক্ষোভ মিছিল করছে, ভেরি ফাইন, সেই বিক্ষোভ মিছিল ওনাকে সাজেস্ট করে উনি রাস্তা দিয়ে না গেলেও পারতেন, ধৃষ্টতার একটা যদি কোনো মানব মূর্তি থাকতো এটা আমরা দেখতাম। এরপরে আমি সিসি ক্যামেরার ফুটেজটা যদি দেখাই, যে আমার কাছে আছে, আপনার এখানে সময়ের অপেক্ষা, যে তার গাড়িটা মোড়টার মধ্যে দাঁড়ানো, সেখানে আগে আক্রমণ করা হয়েছিল। ভাই জিজ্ঞেস করছিলেন না যে কে আগে আক্রমণ করেছে, সিসি ক্যামেরার ফুটেজ আছে আমার কাছে, যে আগে আক্রমণ করা হয়েছে এবং তার গাড়ি থেকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, পারা যায় নাই এবং ভাগ্য ভালো তিনি গাড়ির ভেতরেই ছিলেন, এই কারণে তাকে আক্রমণ করা হয় নাই। আমাকে এখন আহতের আঘাত দেখায় তারপরে বোঝাইতে হবে যে আমি আসলে আক্রমণ আমার উপর আগে করা হয়েছে, এবং এই সিসি ক্যামেরা দিয়েই প্রমাণ হিসেবে রেখেই তিনি মামলাটি করেছেন। এবং এটা তো একটা না, সব জায়গায় এটা হচ্ছে। এবং এখানে সবচাইতে আশঙ্কার শব্দটা হচ্ছে, আশঙ্কা লাগে আমার যে কথাটা শুনলে, যে আগের দিন উনি আমাকে একটা কথা বলেছেন, আমার ইগোতে লেগেছে, পরের দিন আমি ধরে মাইর দিয়েছি। মানে এইটা কিভাবে একটা সরকারের ভাষ্য হতে পারে? হ্যাঁ, যে আমাকে আপনাকে খারাপ কথা বলেছে, আপনি খারাপ কথা বলেন না। আমি আপনার কাছে আসবো, ধন্যবাদ আপনাকে। আমি আবার ফিরছি ফারুক হাসান আপনার কাছে। উনি তো আসলে মানে আমি বলছি আপনাকে একটা প্রশ্ন রাখি, তারপরে আপনি আমাকে বলেন যে সরকারি দলের ম্যানিফেস্টোতে সংবিধান সংস্কার করার তো পরিষ্কার একটা কথা ছিল, আবার গণভোট হোক, কার্যকর হোক বা না হোক, সেখানে একটা সংস্কারের কথা বলা হয়েছে। আলটিমেটলি দুই দিক থেকেই সংস্কারের কথা বলা হয়েছে। সেই সংস্কার নিয়ে 2টা অধিবেশন শেষ হলো, সংশোধনে আসলাম আমরা, তাও এখনও শুরু হয় নাই। 3য় অধিবেশন শুরু হয় কিনা আমরা জানি না। 2টা অধিবেশন গেল, 6টা মাস পার হয়ে গেল। বাই দিস টাইম রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী অধিবেশনে সংশোধন আনার পরেও করা যাইত, মেয়াদ আছে 90 দিন, এর ভিতরে নির্বাচন। কিন্তু খুব তড়িঘড়ি করে 70 ধারা বহাল থাকা অবস্থায়, যেখানে ভোট যদি দলের বিরুদ্ধে ভোট দিলে তার সদস্যপদ চলে যাবে, ঠিক সেই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করাটা কি মানে দলীয় যে সদস্য তাদের উপরে কি এই সরকার পার্টির আস্থার সংকট, যে কারণে 70 অনুচ্ছেদ থাকা অবস্থায় নির্বাচনটা করছে? ধন্যবাদ আপনাকে। তার আগে আবার একটা মিথ্যা তথ্যের আমি একবারে ক্লিয়ার মানে বক্তব্যটা দিয়ে দিই। এই যে উনি বললেন যে আগের দিন উনি একটা বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে তাকে ধরে তারপর দিন মায়ের দিয়েছে। আপনি বলেছেন, আমি না, আপনি বলেছেন না, ইগোতে লেগেছে। আমি তো এইভাবে বলি না, আমি তো মিথ্যা তথ্য দিয়েছেন। আমি কি বলেছি? আমি বলেছি আগের দিন উনি আমাদের দলকে নিয়ে নানা রকম নেতিবাচক বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে তারপরের দিন আমাদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে, মানে একটা আপনার কি বলে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। সেই বিক্ষোভ মিছিলে গিয়ে আপনার দলের লোকজন এমপি সহ হামলা চালিয়েছে। এই জিনিসটাকে ঘুরিয়ে আপনি কি বলেন? অসত্য তথ্য আপনি কোথাও দেখাতে পারবেন না। সিসি ক্যামেরার ফুটেজে আমাদের দলের লোক গিয়ে মানে মারপিট করেছে। তো মারপিট যদি জোরে থাকে কথা ভাই, বললে না আমি বলি সহজ হয় বলা, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় না। আঘাতের একটা ন্যূনতম চিহ্ন থাকবে, যে আমি যদি আপনাকে ধরেন যে মারপিট করি, আপনার কিছু চিহ্ন নাই, আমি সিসি ক্যামেরার ফুটেজ চালাতে পারি যদি ভাই আমাকে অনুমতি দেন। আপনি চালান, এটা তো আপনি এখানে চালাতে পারেন না। তার গাড়িটা মাঝখানে একটা গাড়ি এবং আক্রমণ করা হচ্ছে, শেষ। এরকম হাজার হাজার ভিডিও ফুটেজ আছে। নো, হাজার না, একটা মানতে হবে। আপনি এটার জবাব দিতে হবে। এমপির গাড়িতে বিক্ষোভ করে ফাটায় দেখ না, কিন্তু এমপির গাড়িতে হামলা করার কোনো রাইট কারোরই নাই, কারোর গাড়িতেই নাই। এমপিও পারেন না কাউকে হামলা করতে, সেটাই বলছি। নাগরিকের কারণে গাড়িতে হামলার আপনি ওটাকে স্বীকার করতে হবে। তারপরে বলেন না, শুনেন, পুরো নাগরিকের গাড়িতে দেশীয় কোনো অস্ত্র শস্ত্র, আপনার ইগো হার্ট বলে আপনি যা ইচ্ছা করতে পারেন, আপনি বলেই ফেলেছেন। আপনি পরিষ্কার বলেন তো, আপনি বলবেন। আমি তো বলছি, আপনি বলছেন এমপির গাড়িতে হামলার কোনো অধিকার নেই। আরে বাবা, তাহলে কি আমার গাড়িতে হামলার অধিকার আছে নাকি? কারো গাড়িতে অধিকার দেয় না রাষ্ট্র। হয় নাই তো হামলা, হামলা হয় নাই, যেটা হয়েছে সেটা জবাব দেন। নো, আমি তো পরিষ্কার ভাবে বলছি, আপনাদের লোকজন এসে অসত্য তথ্য দিয়ে কাজটা করেছে। এখন আমরা মামলা দিতে গেলাম, আপনাদের মামলা নিয়েছে 36 জনকে আসামি, কিছুক্ষণ আগে নিউজ দেখলাম। আমাদের মামলাটা নেই না, কেন নেই না? আপনি প্রমাণ নাই, আজব কাহিনী। দর্শক, তদন্ত ছাড়াই প্রমাণ নেই। যাই হোক, আপনি আমাকে বলেন, প্রতিবেদন দেখলেন, আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখলো সেখানে, তাহলে তার কথা মতো কি বাংলাদেশের রাজস্ব সংকটটা কতটা গুরুতর বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজস্ব সংকট নতুন করে গুরুতর হয় নাই।
আমরা এটা বাজেট অধিবেশনেও বারবার বলেছি যে আমাদের এখন উচিত রিয়েলিস্টিক চিন্তাভাবনা করা। আমরা এটা নিয়ে দেখেন সরকার যে 180 দিনের যে ই বুকটা প্রকাশ করলো সেখানেও এটা নিয়ে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা এ পর্যন্ত সর্বাধিক আকারের বাজেট উপস্থাপন করেছি, কিন্তু এই বাজেট যেই জায়গাটার উপর দাঁড়িয়ে আছে সেই রাজস্ব আয়ে আমাদের আগে যেটা টার্গেট থাকতো সেটা প্রায় 1.5 গুণ হয়েছে, অথচ আগের সেই টার্গেটেরও আমরা 50%ও কখনো ফিল আপ করতে পারি নাই, আমাদের রেকর্ড নাই। ইন্টারিম গভর্নমেন্ট একটা কাজ করেছিলেন, এনবিআরকে 2টা ভাগে ভাগ করেছিলেন, তাতে এনবিআরের সক্ষমতা বাড়ত এবং এনবিআরের স্বচ্ছতা বাড়ত। এই গভর্নমেন্ট এসে সেটাকে আবার বন্ধ করে দিলেন, চালু করলেন না। এখন অবশ্য আইএমএফ চাপ দিচ্ছে, যদিও এটা আমরা প্রতিদিন জানতে পারছি যে এখনও এটার ব্যাপারে কোনো পজিটিভ খবর নাই। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু উৎপাদন কমে যাচ্ছে। এই 6 মাসে 180 দিনে 40% গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন কমে গেছে এবং অনেক মানুষ, হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছেন। এই অবস্থা সামনে রেখে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটাতেও আমরা দুর্বল হয়ে গেছি। তৃতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সাবসিডিগুলো রেশনালাইজড না। একটা সাবসিডি দিলে সেটা কৃষকও পাচ্ছেন, সেটা ওই যার বিলাসবহুল গাড়ি সেও পাচ্ছেন। সুতরাং এই জায়গাগুলোতে তো আমরা আসলে ধরতে পারছি না, এনবিআরের স্ট্রাকচারও ঠিক করছি না এবং একটা মনিটরিং টিম থাকা দরকার যে আসলে যেভাবে খরচ করছে তার আয় কি সেটা কিনা, সেই জায়গাটা নাই। এই সবগুলো জায়গাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা আসলে বুঝবো যে আমরা কোথা থেকে শুরু করব। কিন্তু আমরা দেখেছি যে সরকার বাজেটটা ওই ট্র্যাডিশনালি যেভাবে করে, যে আগে খরচের হিসাবটা করে এরপর আয়টাকে গুছায়, বাকিটাকে দেখায় হচ্ছে এটা লোন হিসেবে পাবো। তাহলে আমি ফারুক হাসানের কাছে যদি আসি তার কথার আলোকে, 1 নম্বর হলো যে আমাদের যে রাজস্বের যে টার্গেট থাকে তার 40% 50% কালেকশন করা খুব ডিফিকাল্ট, অতীতে তার দেখা গেছে। আর এবারের বাজেটেও কিন্তু আমরা একটা বড় অঙ্ক 6 লক্ষ কোটি টাকার অধিক আমরা রাজস্ব থেকে পাবো বলে আমরা ধরে নিছি। তো এই যে বাংলাদেশের রাজস্ব ঘাটতি, এইটাই কি বাংলাদেশের আভ্যন্তরীণ যে আমার ডোমেস্টিক যে অর্থনীতির, এটা কি অন্যতম বড় সমস্যা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গ্লোবাল টেলিভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার সহ আলোচক। আসলে দেখেন, বর্তমান সরকার যে বাজেটটি কিছুদিন আগে দিয়েছে, এই বাজেটটি ইতিহাসের সবচেয়ে বড় একটি বাজেট, 9,38,000 কোটি টাকা। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি যেটাকে বলা হয়। অ্যান্ড এই বাজেট নবনির্বাচিত একটা সরকারের বাস্তবায়ন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। আবার ধরেন সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কয়েকটি গুরুতর সংকট ইতিমধ্যে ফেস করছে এবং এই সংকট কিন্তু এখনও চলমান। সেই জায়গা থেকে এই বৃহৎ পরিসরের যে বাজেট, এই বাজেট অবশ্যই আমি মনে করি বাস্তবায়নের জন্য সরকারকে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনি যদি বিগত 3 থেকে 4টি বাজেট অ্যানালাইসিস করেন, দেখবেন বাংলাদেশের ইতিহাসে খুব কম সংখ্যক বাজেট তাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে পেরেছে। আমরা যদি বিগত 4টি বাজেটের কথা বলি, বিগত 4টি বাজেটে অভ্যন্তরীণ যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সরকারগুলো নির্ধারণ করেছিল তার 40 থেকে 45% তারা কিন্তু সেটা অর্জন করতে পেরেছে। তাহলে হঠাৎ করে বর্তমান যে সরকার ক্ষমতায় আসছে, তারা চাইলেও রাতারাতি এই 40 থেকে 45%কে ওই 70 কিংবা 80% নিয়ে যেতে পারবে না। ইটস এ রিয়ালিস্টিক থট বা থিঙ্কিং, যেটা আমাদের মার্জিয়া মমতাজ আপা বললেন যে আমাদের বাস্তববাদী চিন্তা করতে হবে। অ্যাবসলিউটলি রাইট, আমরা বাস্তববাদী চিন্তা করতে চাই। আবার দেখেন, সরকার কিন্তু এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছানোর জন্য বেশ কয়েকটা আবার নতুন নতুন আইটেম কিন্তু এই বাজেটে যুক্ত করেছে। যেমন আপনার ওই করের এরিয়া বৃদ্ধি, মানে আওতা বৃদ্ধি, অনেকগুলো লেয়ারকে, সেক্টরকে কিন্তু সরকার এবার করের আওতাভুক্ত করেছে। যেমন আগে ক্ষুদ্র ব্যবসায়ী যারা মাঠ পর্যায়ে আপনার ওই বিক্রেতা, এই বিক্রেতারা কিন্তু করের আওতায় ছিল না, সরকার এবার তাদেরকে করের আওতাভুক্ত করেছে। তো এরকম অনেকগুলো আইটেমকে কিন্তু সরকার এবার করের আওতায় নিয়ে আসছে, যাতে তারা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা মানে কাছাকাছি তারা পৌঁছাতে পারে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, নতুন নতুন বিনিয়োগের বিষয়টা বারবার সামনে আসছে। এখন এই যে নতুন নতুন বিনিয়োগের জন্য নতুন নতুন টাকা দরকার তো ভাই। এখন আপনার মেশিন থাকলে তো আপনি কাগজ একদিকে ঢোকাবেন আর টাকা ছাপাবেন, বিষয়টা এমন না। কিন্তু বিগত 15-16 বছর আমাদের যে ফাইন্যান্সিয়াল যে আমাদের স্টাবিলিটি, এই স্টাবিলিটি তো ধ্বংস করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। এরকম একটা আনস্টেবল ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে আপনি যখন একটা স্টেবল সিচুয়েশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সো টাফ। তার মধ্যে আবার আমরা একটা গণঅভ্যুত্থান পার করেছি। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে ব্যাংকিং চ্যানেল, আমাদের যে মানে আদার যে চ্যানেলগুলো, সেটা ডোমেস্টিক বলেন কিংবা ইন্টারন্যাশনাল বলেন, সবগুলোই তো মোটামুটি একটা হজবল অবস্থার মধ্যে ছিল। এই সবগুলো চ্যানেলকে ধরেন যে একটা পাইপলাইনের মধ্যে নিয়ে আসাটাও সরকারের জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট এই 6 মাসের মধ্যে। তারপরেও সরকার চেষ্টা করছে। এবার ধরেন বিদেশি বিনিয়োগ। এখন বিদেশি বিনিয়োগটা আসবে কখন? বিদেশিরা তখনই একটা দেশে বিনিয়োগ করবে যখন ওই দেশে 3টা কম্পোনেন্ট তারা দেখতে পাবে। নাম্বার 1, সিকিউরিটি অ্যান্ড সেফটি। ইটস এ ভেরি মাচ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট।
বিদেশি বিনিয়োগের জন্য। আমি যদি বলি এই 6 মাসে বাংলাদেশের এই সিকিউরিটি অ্যান্ড সেফটি কতটুকু আমরা আসলে উন্নতি করতে পেরেছি, এখানে সরকারের গাফলতি আছে, না, আমরা অ্যাড্রেস করছি। কিন্তু আরেকটা বিষয় দেখেন, এই যে বিরোধী দল যারা পার্লামেন্টের লিগ্যাল অপোজিশনে রয়েছে, তাদেরও কিন্তু দায়িত্ব বাংলাদেশের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করার, বিকজ অফ গণতন্ত্রের অন্যতম দুটো কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল। কারণ বিরোধী দল যদি এখানে সরকারকে কোঅপারেট না করে, সহযোগিতা না করে, যাতে করে বিদেশিরা নির্ভয়ে নির্বিঘ্নে আমার দেশে এসে তারা এখানে ইনভেস্ট করবে, তাহলে তো তারা করবে না। আপনার কাছে আসতেছি, 3টা পয়েন্ট শেষ করেছি। নাম্বার 2, কমিউনিকেশন ব্যবস্থা। এখন ধরেন আমাদের এদেশে হঠাৎ করে উত্তরাঞ্চলে বিদেশের একটা ইপিজেড করতে চাই, এখন রাতারাতি আপনি চাইলে তো এই উত্তরাঞ্চলে ওই আপনার রেলপথ কিংবা সড়ক পথ রাতারাতি করতে পারবেন না ভাই, সময় সাপেক্ষ ব্যাপার। একটা রাস্তা করতে গেলেও আপনার অন্তত 2-3 বছর সময় লাগে। তো এই যে কমিউনিকেশন ব্যবস্থা আমাদের অনেকটাই ভঙ্গুর। এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাই যে এই কমিউনিকেশন ব্যবস্থা ডেভেলপ করতে হবে। নাম্বার 3, আপনার হেলদি একটা এনভায়রনমেন্ট। এই হেলদি এনভায়রনমেন্ট এখনো সরকার পরিপূর্ণভাবে মানে নিশ্চিত করতে পারেনি। আমরা চাই এই 3টা কম্পোনেন্টের সমন্বয় যখন হবে, তখন কিন্তু বিদেশিরা এই দেশে আসবে এবং তারা নিরাপদে ইনভেস্ট। আবার আসবো আপনার কাছে, আমি আবার আসতেছি মারদিয়া মমতাজ আপনার কাছে। এই যে রাজস্ব কম হইতেছে, এর মূল কারণটা কি বলে আপনি মনে করেন? এটা কি করের হার কম, না করদাতার সংখ্যা কম, না কর ফাঁকি দেওয়ার সংখ্যা কম, নাকি দুর্নীতিবাজ কর কর্মকর্তারা নিজেরা লাভবান হয়ে অন্যকে সুযোগ দিচ্ছে? কি কারণ মনে করেন আপনি? আপনার কোয়েশ্চেনটাই সেলফ এক্সপ্লেইনিং। কারণ এনবিআর এখানে জাস্ট একটা নিধিরাম সর্দারের মতন। এনবিআরের হাতে কি এই রাইট আছে যে সে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানের মতন যেতে পারবে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, এবং সে সেখানে গিয়ে কেউ তার কর ফাঁকি দিচ্ছে এটা খুঁজে বের করার কোনো টুল আছে? কোনো সিস্টেম নাই এখানে। সুতরাং এই অবস্থাটাকে রেখে যে যারা আসলে ধনী, যার আসলে কর একজন দিলে ওই ক্ষুদ্র ব্যবসায়ী 10 জনের করের সমান হতো, আমি তাকে ধরার কোনো সিস্টেম রাখি নাই। 2, আমি কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ধরে তার কাছ থেকে কর নিচ্ছি। এটা হলো ওই যে গোদের উপর বিষ ফোড়ার মতন কাজ করছে। করের আওতা বাড়ানো শুনতে খুব ভাল লাগে শুনতে, কিন্তু আসলে যে দিচ্ছে সেই দিচ্ছে, আর যে দিচ্ছে না সে আসলে দিচ্ছে না। আমরা এমন কিছু এসেনশিয়াল প্রোডাক্টকে ফ্যান্সি প্রোডাক্ট হিসেবে দেখিয়ে সেটার কর বাড়াচ্ছি, যেটার ভোক্তা সবাই। আবার এমনভাবে একটা সিস্টেম করা হচ্ছে যে আমি ধনীকে, আসলে ধনীর যেই ক্রয় ক্ষমতা সেটাকে আমি কমাতে বা সেটাকে আমি চ্যালেঞ্জ করতে পারছি না। তাহলে পুরাটা সিস্টেমেই আমাদেরকে এই জায়গাগুলোকে ধরা বাকি। এনবিআর কি টুল আছে? এনবিআর মানুষকে এটা নিয়ে করবে যে আপনি যেই প্রপার্টিটা কিনলেন সেটার কি আপনি প্রপারলি কর দিচ্ছেন? উল্টা আপনি যেটা বলেছেন যে এখানে আমি নিজেও কর্পোরেটে ছিলাম, চাকরি করেছি, এবং আমরা জানি যে কিভাবে ফাঁকি দিতে হয়। কর্পোরেটে আমার বেতনের বেসিক না বাড়িয়ে ফ্যাসিলিটি বাড়ানো হচ্ছে। কেন? কারণ হচ্ছে ট্যাক্স। তাহলে এগুলোকে মনিটরিং না করে বা এগুলোকে মাথায় রেখে আমি কিভাবে সামনে যাব? এখানে একটা কথা, সত্যি কথা, যে এই বাস্তবতায় পা রাখা বলতে আমি যেটাকে বুঝিয়েছি সেটাকে আমি আরেকটু বলি, এবং এটা আমরা দলের পক্ষ থেকে সংসদেও বলেছি। বিরোধী দল দিকে আঙ্গুল তোলা সহজ কেন? কারণ বিরোধী দলের দিকে আঙ্গুল তুললে কোনো কৈফিয়ত নাই, কিন্তু সরকারের দিকে আঙুল তুললে আবার এখানে অনেকগুলো কৈফিয়ত দিতে হয়। এই জন্য আমি সবসময় দেখি সরকার 180 দিনের একটা ইবুক প্রকাশ করেছে, সেটা নিয়ে বিরোধী দলকে প্রশ্ন করা হচ্ছে আপনারা এখানে কি করেছেন? নো, আমি জবাব দিব না। তো জবাব দিবে যার গাড়িতে ফ্ল্যাগ, তিনি জবাব দেবেন, তিনি এটার জন্য এন্টাইটলড। আমার এই বছর কি করা উচিত ছিল? ঠিক আছে, আমি এখানে একটা রিসেশন থেকে উঠে দাঁড়াচ্ছি, তাহলে আমার বাজেট হবে সমান সমান, যতটুকু রিয়েলিস্টিক আয় ইনকাম হবে ততটুকু হবে। আমি কি দেশের মানুষকে 1 বছর বোঝাতে পারতাম না যে এবছর আমি কোনো ভিগোরাস বড় একটা ডেভেলপমেন্টের দিকে যাব না, আমি এমন একটা কাজ করব যেগুলো ইনডেপথ কাজ করবে? দেখেন, এখানে বিনিয়োগের পরিস্থিতি বলতে আমরা যেটাকে বুঝি সেটা কেন খারাপ হয়েছে? এই সরকার 180 দিনে 7টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। মানবাধিকার আইন এবং গুম আইন আগে, এমনকি হাসিনার সময়ের অবস্থা থেকেও এখন দুর্বল একটি আইন প্রপোজাল দেওয়া হয়েছে। আমরা জানি না এটা নিয়ে আমরা যে আলোচনা করা কতটুকু সুযোগ পাবো। আপনি দেখেছেন দ্বিতীয় অধিবেশনের শেষ দিনে হঠাৎ করে একটা বিনিয়োগের আইন দেওয়া হলো, আমরা 2 ঘন্টার মতন সময় পেয়েছি, ব্যাস এটা পাশ হয়ে গেল। কারোর কাছে কোনো জবাবদিহি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ সিস্টেমটা ওইটা, কিন্তু আমরা না এটা করছি, কিছু করার নাই। তাহলে আপনি এখানে জবাবদিহিতার তো কোনো জায়গা নাই। কে জবাবদিহিতা করবে? আমি জবাব চাইতেই পারি, সরকার জবাবদিহিতা করবে না, আর সংসদ থেকে বের হয়ে বলবে আমরা একটা দুর্বল বিরোধী দল পেলাম। এই জায়গাটাকে আমরা যদি অ্যাড্রেস করতে না পারি এবং এভাবেই চলতে থাকি, তাহলে আমরা যখন বলি যে সরকার 1 বছরও চলতে পারবে না, তখন এটাকে হুমকির মতন শোনায়। এটা হুমকি না, এটা আশঙ্কা, এবং এটা হচ্ছে আমরা রিয়েলিটিতে থাকি কথা বলি। আমি আপনার কাছে প্রশ্নটা হলেই
আপনি বলছেন বিরোধী দল প্রশ্ন তুলে না কেন পার্লামেন্টে? আমার প্রশ্ন হচ্ছে পার্লামেন্টে প্রশ্ন তুলবে, 2/3 মেজরিটি তাদের, সিদ্ধান্ত আলটিমেটলি তাদেরটাই কাজ করবে, কিন্তু তুলে তাহলে লাভ হবে কিভাবে সেইটা একটু বলেন আপনি। না, আমি বলছি ধরেন সরকার তো সরকারের কাজ করবে, সরকারের যে পলিসি সেই পলিসির আলোকে তারা তাদের ইশতেহার বাস্তবায়ন করবে বা কমিটমেন্ট বাস্তবায়ন করবে। বিরোধী দল বিরোধী দলের কাজ করবে, লিগ্যাল পয়েন্টে জনগণের দাবি দাওয়াগুলো তারা সরকারের কাছে পার্লামেন্টে তুলবে। এখন তারা আসলে এই বাস্তবায়নের জায়গায় সরকারকে কীভাবে সহযোগিতা করতে পারে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মানে এই প্রশ্নটা আসছে যে বিরোধী দল সরকারকে কীভাবে সহযোগিতা হবে। হ্যাঁ, অবশ্যই। এই যে আমি বললাম যে ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশিরা বিনিয়োগ তখনই করবে যখন একটা দেশে একটা স্থিতিশীল এনভায়রনমেন্ট থাকবে। এখন এই যে স্থিতিশীল এনভায়রনমেন্ট তখনই তৈরি হবে যখন বিরোধী দল এই স্থিতিশীল এনভায়রনমেন্ট ক্রিয়েটে ভূমিকা রাখবে। এখন আপনি যদি ওই ডেইলি মানে ইস্যু লিগাল হোক, জনগণের পক্ষে হোক না হোক, মাঠে আন্দোলন সংগ্রাম, ওই বিক্ষোভ মিছিল, ওই হামলা ভাঙচুর অব্যাহত রাখেন, তাহলে তো আপনি একটা সেফ অ্যান্ড সিকিউরড এনভায়রনমেন্ট ক্রিয়েটে ভূমিকা রাখছেন না, বরং আপনি একটা অস্থিতিশীল এনভায়রনমেন্ট ক্রিয়েট এখানে কাজ করছেন। তাহলে বিদেশিরা তো সাহস পাবে না, ওরা তো দেখবে যে বাংলাদেশে ইনভেস্ট করে আমি বিপদে পড়বো, আমি কেন যাবো ওই দেশে, কেন ওখানে গিয়ে আমি ইনভেস্ট করবো। তো এই যে বিরোধী দল চাইলে এই জায়গাগুলোতে কাজ করতে পারে, সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে তারা কিন্তু এই বাজেট ফাংশনে ভূমিকা রাখতে পারে। এবার আসেন, এই যে একবার অল্প ইয়াতে শেষ করে দিই, সরকার এই বাজেট বাস্তবায়নে কি কি নতুন নতুন উদ্যোগ নিয়েছে। বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের এনবিআর ছিল এক কেন্দ্রিক এনবিআর। তো ইন্টারিম সরকার এসে এটাকে দুটো পার্টে ভাগ করেছিলেন। যাই হোক, ওখানে নানান ঘটনা ঘটেছে, ওই সময় বিএনপি হয়তো ওই মানে আপনার সিদ্ধান্তে একমত ছিলেন না। আবার বিএনপি সরকার এসে এই সিদ্ধান্তটা কিন্তু এখন পার্লামেন্টে আইন করে বাস্তবায়ন করেছেন। এনবিআর কিন্তু এখন দুটো পার্ট, একটা হচ্ছে এক্সিকিউটিভ পার্ট, একটা হচ্ছে পলিসি লেভেলের পার্ট। মানে যারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে এই পার্টটাকে আলাদা করা হয়েছে, আর যারা পলিসি নির্ধারণ করবে এই পার্টটা কিন্তু টোটালি আলাদা। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি। এর পিছনে অবদান যাদেরই থাকুক, আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় অর্জন, আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এনবিআরকে 2 ভাগে ভাগ করা। নাম্বার 2, করের আওতা ইতিমধ্যে সরকার বৃদ্ধি করেছে। আমরা বলেছি এই আওতাটা আরও বৃদ্ধি করা দরকার, এবং সত্যিকার অর্থে যারা মানে কর দেওয়ার মানে সক্ষম যারা, এরা কেউ যাতে বাদ না পড়ে। এবার দেখেন ভ্যাট এবং আয়কর কিভাবে দিবে। আগে আমরা দেখতাম অ্যানালগ পদ্ধতিতে কিন্তু এই কর এবং ভ্যাট এবং ট্যাক্স মানে দেওয়া হতো। এই অ্যানালগ পদ্ধতিতে আপনার ট্যাক্স দিতে গিয়ে নানা রকম হয়রানির শিকার হয়, এবং অনেক সময় মানুষ কর দেওয়া থেকে বিরত থাকে, বিরক্ত হই। তো সরকার কিন্তু এবার ডিজিটালাইজেশন নিয়ে আসছে, আধুনিকায়ন করেছে। তো এরকম নানান উদ্যোগ সরকার ইতিমধ্যে নিয়েছে। আমরা মনে করি এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ সরকার তার লক্ষ্যমাত্রা হয়তো পুরোপুরি পারবে না, কাছাকাছি পৌঁছাতে পারবে। অনেক ধন্যবাদ।